রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস। দেখতে দেখতেই রমজান মাসে রহমতের যে 10 দিন আছে, রহমতের 10 দিন শেষ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। গতকাল বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম মুদাসিরকে নিয়ে। তো বাইরে গিয়েছিলাম মূলত এমন কয়েকটা জিনিস আনতে, যে জিনিসগুলো মুদাসিরের বাবাকে আনতে বললে আনে না। সেটা হচ্ছে তেঁতুল, বোমাই মরিচ, আর হচ্ছে আমাদের একটা টবের প্রয়োজন ছিল। তো সেগুলো গুছিয়ে চলে আসলাম বেলকনিতে। এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি। আমার এই অ্যালোভেরা গাছটা কেমন যেন হয়ে গেছে। একটা টবের মধ্যে অনেকগুলো চারা হয়েছে, তাই চারাগুলোকে আজকে রিপোর্ট করব। তো আপনাদের সাথে এখন তা শেয়ার করছি। রমজান মাসের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারে আমি যেসব কাজ করে থাকি, সেসব কাজের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। এই তো এখানে আমি অ্যালোভেরা চারাগুলো উঠিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে অ্যালোভেরা চারাগুলো আমি উঠাচ্ছি। খুব সতর্কভাবে উঠাচ্ছি, এর কারণ হচ্ছে গোড়াটা যদি ভেঙে যায় তাহলে চারাটা হবে না। তাই আমি খুব বুঝে শুনে চারাগুলো উঠাচ্ছি। আসলে একটা টবের মধ্যে এতগুলো চারা হয়েছে যে চারাগুলো ভালো করে হচ্ছে না, মানে চারাগুলোর মধ্যে যে পাতাগুলো সেগুলো মোটা হচ্ছে না, প্লাস বাড়ছে না। আর এদিকে পাতাগুলো কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাই কয়েকটা চারা আমি উঠিয়ে নিচ্ছি, আলাদা আলাদা টবে রোপণ করব। আমি অনেক ভালো করে চারা রোপণ করতে পারি না, তবে আমি যতটুকু পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমি কিন্তু এই গাছ বুনতে খুব পছন্দ করি। তাই স্বল্প পরিসরে হলেও বেলকনিতে প্রয়োজনীয় কিছু গাছ লাগাই মাঝে মাঝে। মুদাসির যখন আরেকটু ছোট ছিল তখন গাছ অনেক বেশি ছিল, কিন্তু এখন মুদাসির গাছ রাখলে যদি হাতের কাছে পায় তাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে ফেলে। এক্ষেত্রে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই যেই গাছগুলো আমি উপরে রাখতে পারি, মানে ব্যালকনির যে গ্রিল আছে সেখানে উপরে যেগুলো রাখতে পারি সেইগুলোই আমি রোপণ করি। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা দেখি ব্যালকনিতে অনেক সুন্দর গাছ রোপণ করেছে। আমার আপুদের ব্যালকনিতে অনেক সুন্দর সুন্দর গাছ। আসলে ব্যালকনি বাগান দেখতে আমার ভীষণ ভালো লাগে। ব্যালকনি বাগানে গাছ রোপণ করতেও আমার খুব ভালো লাগে। আর আপুদের যখন ব্যালকনি বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ দেখি, আপুরা যখন গাছ রোপণ করে তখন কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার প্রিয় প্রিয় আপুদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু সব কয়টা চারা আমি রোপণ করে নিচ্ছি। এক একটা টবে যদি এক একটা করে চারা লাগানো যায় তাহলে কিন্তু গাছগুলো বেশ ভালো হবে। আর অ্যালোভেরা গাছ বুনে পানি দিয়ে এরপর চলে এসেছি আমি রোমে, কারণ মুদাসসিরের বাবা বাজার নিয়ে এসেছে। এখানে কি কি বাজার নিয়ে এসেছে সেগুলোই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বাজারগুলো এখন আমি এক এক করে সব বের করে নিব, এরপর আপনাদের সাথে শেয়ার করব। মুদাসসিরের বাবা বেশিরভাগই প্রতিদিন বাজার করে, তবে রোজার মধ্যে কিন্তু প্রতিদিন বাজারটা না করে 2 দিন পর পর বা 3 দিন পর পর করেছে। এই জন্য প্রতিদিন কিন্তু আপনাদের সাথে বাজারটা শেয়ার করিনি। তো এখানে আমাদের যা প্রতিদিন প্রয়োজন হয় সেগুলোই কেনাকাটা করেছে। তো এখানে আলু শেষ হয়ে গিয়েছিল বলতে, আলু আছে তারপরও নিয়ে এসেছে, আলু পেঁয়াজ সব কিছুই আছে তারপরও নিয়ে এসেছে। আর এখানে গরু মাংস নিয়ে এসেছে। তো গরুর মাংসগুলো এখন আমি ভাগ করে নিচ্ছি, মানে আমি যেভাবে প্রতিদিন রান্না করি সেই অনুযায়ী আলাদা করে এখন ফ্রিজে রেখে দিব, আর কিছুটা অংশ আজকে রান্না করব। এই তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, লেবু, লাউ। লাউ সবজিটা কিন্তু সবসময় মুদাসসিরের বাবাকে আমি আনতে বলি, কারণ এই সবজিটা আমার খুবই পছন্দের একটা সবজি। মুদাসসিরের বাবা এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। তো আমি হাফ কেজি করে ভাগ করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়ে এরপর রান্না করতে চলে যাব। তো আজকে সেহরিতে কি কি রান্না করব আর ইফতারে কি কি আয়োজন করব সেগুলো কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব।
তো এখানে আমি গরু মাংসটা রান্না করব, এজন্য আগে এখানে আমি পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। এই তো এখানে আমি কয়েক পদের মশলা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্নাটা কিন্তু মাঝে মাঝে আমি হাতে মেখে রান্না করি, তবে মাঝে মাঝে কষিয়েও রান্না করি। আর অপর পাশে কিন্তু ডালটা রান্না করে নিচ্ছি। তো এটা হচ্ছে সেহরির জন্য আমি রান্না করছি। তো সেহরিতে আজকে গরুর মাংস আর ডাল। আর ইফতারের পর আমি গরুর দুধ একটু জাল দিয়ে নিই। মুদাসিরের বাবা গরুর দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে, এজন্য কিন্তু ঝামেলাটা একটু কম হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সেহরির সময় ঝটপট গরুর দুধ জাল দিয়ে দিলেই মুদাসিরের বাবা অনায়াসেই ভাত খেয়ে নিতে পারে, আর কোনো সমস্যাই হয় না। তবে সমস্যা হলো আমাদের তিনজনের তিন রকম খাবার, মানে মুদাসির তো ঝাল তৈরি খাবার খাবে না, আর একটু ঝাল ঝাল না হলে আমি খেতে পারি না। মুদাসিরের জন্য আলাদা করে কিছু একটা রান্না করতে হয়। মাঝে মাঝে খিচুড়ি রান্না করে দিই, মাঝে মাঝে মুদাসিরের জন্য সাদা পোলাও রান্না করে দিই বা বিরিয়ানিটা রান্না করে দিই। সে দুপুরে খায়, আবার ইফতারের আগেও কিন্তু খায়। তবে ইফতারির সময় সে আমাদের সাথে ইফতার করে। মুদাসিরের বাবা বেশিরভাগ সময় দোকানে ইফতার করে, তবে দোকানে ইফতারটা একটু কম করেছে, আমাদের এখানে আমাদের সাথেই ইফতারটা বেশি করেছে। ইফতারের সময় হলে দোকান থেকে চলে এসেছে। আর এই তো এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে গরুর মাংসের রেজালা তৈরি করতে চেয়েছিলাম, এরপরে ভাবলাম আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করলে মুদাসিরের বাবাও খেতে পছন্দ করে। আর এই তো এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। তো এখন কিন্তু গরুর মাংসটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। এই রমজানে রোজা রেখে নামাজ কালাম পড়ে সব দিক ঠিক রেখে ইউটিউবে ভিডিও তৈরি করা কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও ম্যানেজ করার চেষ্টা করছি। আর ইউটিউবের ভিডিওগুলা আমি কিন্তু বেশিরভাগ সময় রাতেই ভয়েস ওভার করি, দিনের বেলা সময় পাই না। কারণ দিনের বেলা সংসারে কাজ আছে, নামাজ কালাম আছে, মুদাসিরকেও নিয়ে ব্যস্ত থাকতে হয়। সব মিলিয়ে ইফতারের পর একদম নামাজ বা এশারের নামাজের পরে কিন্তু একটু সময় পাই নিজের জন্য। আর আমরা গৃহিণীরা সংসারে সময় দিতে দিতে কিন্তু নিজের জন্য সময়ই থাকে না, এটা কিন্তু বাস্তব কথা। আর নিজেকে যখন আমরা সময়টা দিব তখন কিন্তু ওই সময়টা আমরা ইউটিউবে দিই। আর ইউটিউবে যখন সময়টা দেই তখন কিন্তু নিজের জন্য সময় থাকে না। তারপরও একটু সময় বের করে নেই, যতই হোক নিজেকে তো একটু সময় দিতেই হবে। আর এইদিকে গরুর মাংসটা একটু কষিয়ে এরপর আমি আলুটা দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আজকে সেহরির রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর ইফতারে কি কি রান্না করেছি সেগুলো আর শেয়ার করব না, সরাসরি ইফতার টেবিলে আপনাদের সাথে শেয়ার করব যে ইফতারে কী কী আয়োজন করেছি। কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কিন্তু দেখতেও কষ্ট হবে। আর এই তো এখানে কিন্তু গরুর মাংসটা কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এভাবে আমি গরুর মাংসটা রান্না করে নিব। স্টিলের হাঁড়িতে আজকে গরু মাংসটা রান্না করেছি, এই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয়েছে। কারণ স্টিলের হাঁড়িতে রান্না করলে অনেক সময় নিচের দিকে কিন্তু লেগে যেতে পারে, এই জন্য অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। আর এভাবে আমার সেহরির রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরপর ইফতারে কী কী আয়োজন করলাম এখন তা আপনাদের সাথে শেয়ার করছি। ইফতারে আজকে ঝটপট করে খাবারগুলো তৈরি করে নিয়েছি, তবে আজকের খাবারে কিন্তু আমাদের একটু অন্যরকম মেনু। আজকে ইফতারে কিন্তু ভাত রেখেছি, ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা, কয়েক পদের ফল কেটেছি, জিলাপি, আর হচ্ছে পাকা পেঁপে। মুদাসিরের বাবা সাভার গিয়েছিল, সেখান থেকে একদম টাটকা পাকা পেঁপে নিয়ে এসেছে। পেঁপেটা মুদাসির তেমন একটা পছন্দ করে না, তবে আমি আর মুদাসিরের বাবা কিন্তু পাকা পেঁপে খেতে খুবই পছন্দ করি, আর এটা খুবই আমার ভালো লাগে। আর পাকা পেঁপে শরীরের জন্যও কিন্তু খুব উপকার। আর এখানে কি কি করেছি সেটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি। তো আজকে কিন্তু আমাদের ঝটপট শর্টকাট ইফতারের আয়োজন।
তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার সেহরি আর ইফতারের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।